আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এই পর্বে আয়ন শনাক্ত করা গেছে এবং আশা করা যায় আয়ন শনাক্তকরণ আমরা আজকে শেষ করব। আচ্ছা, আমরা ধনাত্মক কি শনাক্তকরণ দেখছি, ঋণাত্মক দেখছি। আচ্ছা, এখন ওই আয়ন শনাক্তকরণ উপর কিছু সম্পূরক প্রশ্ন আছে, শেষের প্রশ্নে যাব। আচ্ছা, তার আগে কার্বন আয়ন শনাক্তকরণ করি। কার্বনেট আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ। তাহলে আমার প্রসেস জানা আছে মোটামুটি, যে আয়ন শনাক্ত করবো, আয়ন একটা লবণ নিতে হবে এবং পানিতে গুলি দ্রবণ তৈরি করবো। তা ভাষাটা কী হবে, যে কোনো কার্বনের লবণে জলীয় দ্রবণে, যে কোনো কার্বনের লবণে জলীয় দ্রবণে এইচসিএল যোগ করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে নির্গত হয়, যা চুনের পানিকে ঘোলা করে। কীভাবে বুঝবো কার্বন লবণ আছে? যদি কোনো কার্বন লবণের জলীয় দ্রবণে এইচসিএল যোগ করে পর যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বুদবুদ আকারে বের হয় এবং ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি শূন্যের পানিকে ঘোলা করে, তাহলে বোঝা যায় ওই লবণটা কার্বনেট লবণ। ভাষা লিখে নিতে পারো। ভাষাটা কি, যে কোনো কার্বনের লবণের জলীয় দ্রবণে এইচসিএল যোগ করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে নির্গত হয়, যা চুনের পানিকে ঘোলা করে। ভাষা লিখে নাও, যে কোনো কার্বনের লবণের জলীয় দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে এইচসিএল যোগ করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে নির্গত হয়, যা চুনের পানিকে ঘোলা করে। এই আসলে ভাষা দেখা হয়ে গেছে। এবার একটু আমরা সমীকরণ আসতে পারি। তবে জিঙ্ক কার্বনেট একটা কার্বনেট লবণ দ্রবণ তৈরি করে নেব, এখানে এইচসিএল যোগ করব। যোগ করলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বুদবুদ আকারে নির্গত হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি নাকি, এখানে একটা তত্ত্ব হলো, যে কোনো কার্বন লবণ যে কোনো স্টেশনে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর পানি তৈরি হবে। আচ্ছা, আর ওই কার্বনের ধনাত্মক আয়ন কি বললাম, কার্বনের লবণের ধনাত্মক অংশ অ্যাসিডের ঋণাত্মক অংশকে ধরি, আর একটা নতুন লবণ তৈরি, সেটা জিঙ্ক ক্লোরাইড। আচ্ছা, এখানে আমি একটা গ্যাসের চিহ্ন দিতে পারি। আচ্ছা, একটু বলা যায় ভালো, অতক্ষেপ নিচের দিকে পড়ে, এই জন্য এই চিহ্নটা হবে অতক্ষেপের, আর গ্যাস উপরের দিকে যায়, এই জন্য গ্যাসের চিহ্ন হবে এই। তা আসল কথা আসি, কি হলো, যে কোনো কার্বন লবণের মধ্যে এইচসিএল যোগ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বুদবুদ আকারে নির্গত হয়, যা চুনের পানিকে ঘোলা করে। না, কথা চুনের পানির সংকেত কি? আচ্ছা, চুন এটার সংকেত হলো ক্যালসিয়াম অক্সাইড, আর এটার মধ্যে যদি পানি যোগ করি ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে, সেক্ষেত্রে তৈরি হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে চুনের পানি। তাহলে দুটি বিষয় আলাদা আলাদা, একটা চুন আর চুনের পানি। তা চুনের সংকেত কি, ক্যালসিয়াম অক্সাইড, আর চুনের পানির সংকেত কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই সুযোগে আরেকটা কথা খেয়াল করে নেওয়া যায়, সেটা চুনের পাথর। এই চুনের পাথরের সংকেতটা কি, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে পাশাপাশি তিনটে সংকেত আমার জানা হলো, একটা চুন, একটা চুনের পানি, একটা চুনের পাথর। তা চুনের সংকেত কি, ক্যালসিয়াম অক্সাইড, চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এবং চুনের পাথর কি, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কি করবে, চুনের পানিকে ঘোলা করবে। চুনের পানির সঙ্গে কি দিলাম আমরা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখি চুনের পানিকে ঘোলা করবে। আচ্ছা, এখানেও একটা আমরা নিয়ম নিতে পারি, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড একটা অধাতব অক্সাইড, যাহা অম্লীয় অক্সাইড হয়, আর এই চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার জাতীয় পদার্থ। তাহলে এই অ্যাসিড আর ক্ষার, তাহলে এটা অম্লীয় অক্সাইড, তার মানে এর আসলে অম্লের মতো হবে, আর এটা তো ক্ষার। তাই অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি হয়, লবণ আর পানি, তো কি হবে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস পানি। আচ্ছা, মূল কথা আরেকবার বলি, কি হলো, যে কোনো কার্বনের লবণের জলীয় দ্রবণে এইচসিএল যোগ করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে নির্গত হয়, যা চুনের পানিকে ঘোলা করে। এই আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসতে পারে
যে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস সুনের পানিকে ঘোলা করে কেন? কিন্তু এর মধ্যে তো আগে সমীকরণটা লিখি নাও, সমীকরণটা আচ্ছা আশা করি সমীকরণটা লেখা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখানে নতুন একটা প্রশ্ন যেটা আসলো যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সুনের পানিকে ঘোলা করে কেন? ঠিক আছে, প্রশ্ন লেখা যায়, প্রশ্ন লেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস সুনের পানিকে ঘোলা করে কেন? আচ্ছা আমরা একটু আগে সমীকরণ দেখলাম এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস সুনের পানি অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট আর পানি তৈরি করে, ক্যালসিয়াম কার্বনেট এবং পানি তৈরি করে। এই ক্যালসিয়াম কার্বনেট কিন্তু পানিতে অদ্রবণীয়, ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয়, এই জন্য চুনের পানি ঘোলা করে। উত্তরটা কিভাবে নেওয়া যায়? যে এই চুনের পানি অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাইঅক্সাইড সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, ফলে চুনের পানি ঘোলা হয়। এখানে এস দিতে পারি, এস তে সলিড অর্থাৎ কঠিন, এই ক্যালসিয়াম কার্বনেট কঠিন পদার্থ এবং পানিতে কি অদ্রবণীয়, এই জন্য চুনের পানি ঘোলা হয়। অ্যান্সার কিভাবে হবে? যে এই চুনের পানি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, ফলে চুনের পানি ঘোলা হয়। আচ্ছা এর আগে আমরা দেখছি সালফেট আয়ন শনাক্তকরণে বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করছিলাম, সেক্ষেত্রে সাদা পদার্থ পড়ছিল এবং এই পদার্থটা এই সেলে দ্রবণীয়। আশা করি সংখ্যাটা মনে আছে। যেমন জিঙ্ক সালফেট, এখানে যোগ করছিলাম বেরিয়াম নাইট্রেট, সংকেত BaNO3, বেরিয়াম যদি 2 নাইট্রেটে বসাবো, নাইট্রেট যদি 1 বসানোর দরকার নাই, যোগ করলে সাদা পদার্থ পড়বে। কিভাবে? একটা ধনাত্মক অংশ আর একটা ঋণাত্মক অংশকে ধরবে, বেরিয়াম সালফেট, এখানে বেরিয়াম এবং সালফেট উভয় যোজনে 2, ওই জন্য যোজন লেখার প্রয়োজন হলো না। স্বাভাবিকভাবে এই লবণের ধনাত্মক অংশ এই লবণের ঋণাত্মক অংশ থাকবে, জিঙ্ক নাইট্রেট, জিঙ্কের যোজনে 2 নাইট্রেটে বসে, নাইট্রেট যোজনে 1 লেখার দরকার নাই। এই আচ্ছা আবার এই সালফেট লবণের সাথে যদি আমি বেরিয়াম ক্লোরাইড যোগ করি তবুও সাদা ত্বকে পড়বে। কি বলা হলো? এই সালফেট লবণে বেরিয়াম নাইট্রেট যোগ করলে সাদা ত্বকে পড়ে, ঠিক বেরিয়াম ক্লোরাইড যোগ করলে সাদা ত্বকে পড়ে। তাহলে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে সালফেট আয়ন শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইড এবং বেরিয়াম নাইট্রেট উভয় ব্যবহার করা যায়, মনে হতে পারে। কিন্তু এক্ষেত্রে সালফেট আয়ন শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইডের সাথে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা উত্তম। এখানে নতুন একটা প্রশ্ন আসলো, প্রশ্নটা কি? প্রশ্ন লিখে দিতে পারো তোমরা। প্রশ্নটা হলো সালফেট আয়ন শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইডের সাথে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা উত্তম কেন? প্রশ্নটা কি হলো? সালফেট আয়ন শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইডের সাথে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা উত্তম কেন? এখন উত্তরে আসি। আচ্ছা এই সালফেট আয়ন শনাক্তকরণে বেরিয়াম নাইট্রেট যোগ করলে সাদা ত্বকে পড়ে, ঠিক বেরিয়াম ক্লোরাইড যোগ করলে সাদা ত্বকে পড়ে, অথচ বেরিয়াম ক্লোরাইড ব্যবহার করা ঝুঁকিমুক্ত না কেন? আচ্ছা এই বেরিয়াম ক্লোরাইড সালফেট আয়ন সাদা ত্বকে দেয়, ঠিক লেড নাইট্রেটের ক্ষেত্রে সাদা ত্বকে দেয়। আমি আবার বলি, বেরিয়াম ক্লোরাইড সালফেট লবণের ক্ষেত্রে যখন সাদা ত্বকে দেয়, ঠিক লেড নাইট্রেটের ক্ষেত্রে সাদা ত্বকে দেয়। ফলে বেরিয়াম ক্লোরাইড যোগ করার পর যে সাদা ত্বকেটা পড়ে, এটা সালফেট লবণ হতে পারে, আবার লেড নাইট্রেট হতে পারে। সুতরাং বেরিয়াম ক্লোরাইড যোগ করার পর সাদা ত্বক যদি পড়ে, সালফেট না লেড নাইট্রেট নিশ্চিত হওয়া যাবে না। সমীকরণ দেখি, সালফেট লবণ নিলাম, বেরিয়াম ক্লোরাইড যোগ করবো, সাদা ত্বকে পড়বে। কিভাবে? এর ধনাত্মকটা এর ঋণাত্মক করতে হবে, তাহলে কি হবে? বেরিয়াম সালফেট প্লাস জিঙ্ক ক্লোরাইড, কোন ত্বকে? সাদা। আচ্ছা আবার
এই বেরিয়াম ক্লোরাইড সালফেট লবণে যেমন সাদা পদক্ষেপ দেয়, ঠিক লেড নাইট্রেটের ক্ষেত্রে সাদা পদক্ষেপ দেয়। সমীকরণটা ফিল আপ করি কিভাবে। এ ধনাত্মক এ ঋণাত্মক ধরবে বেরিয়াম নাইট্রেট। এবার এ ধনাত্মক এ ঋণাত্মক ধরবে PbCl2। আচ্ছা, তাহলে আমরা কি লক্ষ্য করলাম, এই বেরিয়াম ক্লোরাইড সালফেট লবণের ক্ষেত্রে যেমন সাদা পদক্ষেপ দেয়, ঠিক লেড নাইট্রেটের ক্ষেত্রে সাদা পদক্ষেপ দেয়। সুতরাং এক্ষেত্রে বেরিয়াম ক্লোরাইড যদি সাদা পদক্ষেপ পড়ে, তাহলে শিওর হওয়া যাবে না যে সালফেট লবণ না লেড লবণ। সুতরাং বেরিয়াম ক্লোরাইড ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। আচ্ছা, পক্ষান্তরে আমরা যদি বেরিয়াম নাইট্রেটের ক্ষেত্রে যাই, দেখা যায় এই বেরিয়াম নাইট্রেট শুধুমাত্র সালফেট লবণের ক্ষেত্রে সাদা পদক্ষেপ দেয়। কিভাবে এত ধনাত্মক ঋণাত্মক ধরবে বেরিয়াম সালফেট প্লাস জিঙ্ক নাইট্রেট, ঠিক আছে, সাদা পদক্ষেপ। কিন্তু বেরিয়াম নাইট্রেট শুধুমাত্র সালফেট লবণের ক্ষেত্রে সাদা পদক্ষেপ দেয়, অন্যান্য লবণ যেমন লেড নাইট্রেট বা কারো ক্ষেত্রে সাদা পদক্ষেপ দেয় না। No reaction. No reaction. আচ্ছা, তাহলে এই ধাপের সমীকরণ এবং এই ধাপের সমীকরণ তুলনা করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা ফাইনালি বলি, আমি কি লক্ষ্য করলাম, বেরিয়াম ক্লোরাইড দুই ক্ষেত্রে সাদা পদক্ষেপ দেয়, একটা সালফেট লবণ একটা লেড লবণ। সুতরাং বেরিয়াম ক্লোরাইড যোগ করলে সাদা পদক্ষেপ পড়ে, এখানে শিওর হওয়া যাবে না সালফেট হবে কি হবে না। কিন্তু বেরিয়াম নাইট্রেট শুধুমাত্র সালফেট লবণের ক্ষেত্রে সাদা পদক্ষেপ দেয়, অন্য কোনো লবণের ক্ষেত্রে সাদা পদক্ষেপ দেয় না। সুতরাং বেরিয়াম ব্যবহার করলে আমরা শিওর হব যেটা সালফেট লবণ। ঠিক, তাহলে আমার উত্তরটা পাওয়া গেছে। আচ্ছা, আয়ন শনাক্তকরণের শেষ পর্ব, কিছু সম্পূরক প্রশ্ন শুনি। আচ্ছা, আমরা যখন পোলার আয়ন শনাক্ত করছিলাম তখন দেখা গেছিল যে সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার ক্লোরাইডে সাদা পদক্ষেপ পড়ছিল। ঠিক ব্রোমাইড লবণের ক্ষেত্রে সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার ব্রোমাইডে হালকা হলুদ পদক্ষেপ পড়ছিল। আবার আয়োডাইড লবণের ক্ষেত্রে সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার আয়োডাইডে গাঢ় হলুদ পদক্ষেপ পড়ছিল। তা কি লক্ষ্য করা গেল, সিলভার ক্লোরাইড সাদা, সিলভার ব্রোমাইড হালকা হলুদ, সিলভার আয়োডাইড গাঢ় হলুদ। কেন এমন হলো? ব্যাপারটা হলো যে অ্যানায়ন যত বেশি আয়ন বিকৃত হয়, সেই অ্যানায়নের যৌগ তত রঙিন হয়। কথাটা কোন অ্যানায়ন কত বিকৃত, কেমন বিকৃত হবে, এটা আমরা ফাজানের সূত্র থেকে জানি। ফাজানের প্রধান সূত্র থেকে আমরা জানি যে অ্যানায়ন আকার যত বড় ওই অ্যানায়ন তত বেশি বিকৃত হয়। এখানে চারটি অ্যানায়নের মধ্যে আয়োডাইড আকার সবচেয়ে বড়, স্বাভাবিকভাবে আয়োডাইড বেশি বিকৃত হয়, আর আয়োডাইড বেশি বিকৃত হওয়ার কারণে তার যৌগটা বেশি রঙিন হয়। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবীভূত হয় কেন? এটা আমরা তৃতীয় অধ্যায় বলব। এই সাথে আমাদের আয়ন শনাক্তকরণ শেষ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।